জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি শুভসাচী শুরু করছি 5টা 5। আর যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, পূর্ণম সাউ তিনি বাড়ি ফিরলেন। যে বিএসএফ জওয়ানকে পাকিস্তান পাকড়াও করে নিয়ে গিয়েছিল, ভারতের চাপে ছাড়তে বাধ্য হলো, আর সেই বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের ঘরে ফেরা। পূর্ণম সাউ যখন ঘরে ফিরছেন, যে আবহে ঘরে ফিরছেন, সেই আবহ বিএসএফ নিয়ে রাজনৈতিক তরজা। আজকেও অমিত শাহ আরেকবার স্পষ্ট করে দিয়েছেন, বিএসএফ আছে বলেই দেশ শান্তিতে ঘুমোতে পারেন, তিনি শান্তিতে ঘুমোতে পারেন। কিন্তু এই বিএসএফ নিয়ে লাগাতার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার একাধিক ইস্যুতে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঠিক কি অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আজকে অমিত শাহ ঠিক কি বললেন। कोई भी चीज के समाचार आते हैं और जब मुझे मालूम पड़ता है कि मेरा सीमा प्रहरी वहां उपलब्ध है, मौजूद है, तब मैं आराम से चैन की नींद सोने में कोई कसर नहीं छोड़ता, क्योंकि मुझे मालूम है सीमा प्रहरी है तो कुछ नहीं होने वाला है। नुकसान होगा तो सामने वालों का ही होगा, हमारे देश का नहीं होगा। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। পূর্ণম সাহের ঘরে ফেরার ছবি আমরা সবসময় রাখছি, কারণ ঘরে ফিরছেন নিঃসন্দেহে একটা অন্যরকম আবহ বিএসএফ জওয়ানের ঘরে ফেরা। কিন্তু আমরা বিএসএফের রাজনৈতিক তরজাটা ঠিক কেন, বাংলায় বিএসএফকে নিয়ে রাজনীতি কেন, ঠিক এই কারণটা খোঁজার চেষ্টা করছি আমরা। আমাদের সঙ্গে স্টুডিও এই মুহূর্তে রয়েছেন বিজেপির সর্বরী মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে থাকবেন তৃণমূলের কৃষাণ মিত্র। আমি শুরুতে সর্বরীদিকে যাব। সর্বরীদি, বিস্ফোরক অভিযোগ গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুলেছেন এবং সরাসরি বলেছেন যে বিএসএফ অনুপ্রবেশ করছে এবং রাজ্যে অশান্তির পেছনে বিএসএফ এর একাংশের ভূমিকা রয়েছে, একেবারে সরাসরি অভিযোগ তুলেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর বিরোধিতাটা বৃহত্তর দেশ বিরোধিতার একটা অংশ হিসেবে আমরা দেখি একদম। তার কারণ একথা তো ভুললে হবে না যে ক্ষমতায় আসার পর উনি বারংবার সেনাবাহিনীকে প্রশ্ন করেছেন এবং যারা বিরোধী বা দেশের যারা শত্রু তাদেরকে উনি মদত করেছেন। আমরা নিশ্চয়ই এটা ভুলবো না যে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠিয়েছিলেন ব্যান্ড সিমির প্রতিষ্ঠাতা আহমেদ হুসেন ইমরানকে। এটা কাদের সাংসদ ছিল ইনি? আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর জলধর মাহাতোকে দলে নেওয়া হয়েছিল, ছত্রধর মাহাতোকে দলে নেওয়া হয়েছিল। অন্যদিকে আমরা জানি যে কেস ফাইল করা হয়েছে বিএসএফ এর বিরুদ্ধে। 2019 সালে এয়ার স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 বার চিঠি লেখা এবং 7টা মিটিং হবার পরেও কিছুতেই বিএসএফ এর এতবার বলার পরেও কিছুতেই ফেন্সিংয়ের জন্য জমি দেয়নি এই রাজ্য সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা মুর্শিদাবাদের ঘটনাটা থেকে জানি যে কিভাবে একদম বর্ডার এরিয়া থেকে লোক ঢুকে তাদের দিয়ে সন্ত্রাস তৈরি করা। দেখুন, এই যে 9ই আগস্ট বাংলাদেশের যে ঘটনাটি ঘটে এবং সেইখানে শেখ হাসিনার একটা কথা আপনি মনে করে দেখবেন, যদি পিছিয়ে গিয়ে আপনারা দেখাতে পারেন, সেটাও একটা যে একজন সাদা চামড়ার লোক এসে বলেছিলেন শেখ হাসিনাকে যে সেন্ট মারিন বিচটা আমাদের দিয়ে দিলে পরে, পোর্টটা আমাদের দিয়ে দিলে পরে আপনি শান্তিতে থাকবেন, নচেত গোলমাল হবে। এখন এই যে লোকটা, এরা কারা?
এবং এই যে সেদিন শুরু হয়েছিল 9ই আগস্ট বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখতে পেলাম এবং যেভাবে জঙ্গিদেরকে মানে শতাধিক জঙ্গিকে ছেড়ে দেয়া হলো, সেই জঙ্গিগুলো গেল কোথায়? আকাশে উড়ে গেল নাকি পাতালে ঢুকে গেল? কোথায় গেল? এই সমস্ত জঙ্গিরা সেফ জোনে এসে এই জাতীয় অশান্তিকে তৈরি করা এবং আমরা মুর্শিদাবাদে দেখলাম যে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে সমস্ত হামলা হয়েছে। এটা কোত্থেকে আমরা জানতে পারলাম? হাইকোর্টে যে 3 সদস্যের কমিটি হয়েছিল তাদের রিপোর্ট বলছে, এটা আমরা বিজেপি বলছি না। হাইকোর্টের রিপোর্ট বলছে যে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে সমস্ত হামলা হয়েছে। তৃণমূলের তো দাবি আপনারা ঢুকিয়েছেন। না, তৃণমূল কি দাবি করছে? হাইকোর্টের 3 সদস্যের রিপোর্ট বলছি আমি, এটা তৃণমূল কি বলছে? কি এসে গেল? বাড়িঘর ধ্বংস করতে মেহবুব আলম তার দুষ্কৃত বাহিনীর সাথে 11ই এপ্রিল এসেছিলেন। স্থানীয় বিধায়ক নিজে এসে দাঁড়িয়ে দেখেছেন ভাঙচুর ঠিকঠাক হচ্ছে কিনা। ভাদু মণ্ডল তিনি বলছেন, তিনি জানিয়েছেন 11ই এপ্রিল বিকেল 4টে নাগাদ তাদের জমি, তাদের দোকান বাজার লুট হয় এবং পরের দিন তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। আমিরুল ইসলাম নামে একজন ব্যক্তি তাণ্ডবস্থল এসে দেখে যান এবং তারপর গুন্ডাদের জানিয়ে দেন যে এই বাড়িগুলো এখনো অক্ষত বলে, তারপর সেগুলোতে তাণ্ডব চলতে থাকে। এখন দেখুন, যে ঘটনাগুলো আমরা দেখলাম সেই ঘটনাগুলো যেভাবে ঘটেছে, তাই তৃণমূল কখনোই চাইবে না যে বিএসএফ এর আসল কাজের কথাটুকু বাইরে বের করতে। তার কারণ তারা ফেন্সিং দেয় নাই তো এই কারণে, যাতে ওপার থেকে এসে এখানে ভোটার কার্ড বানিয়ে এখানে ভোটটা ম্যানেজ করতে পারেন। মুখ্যমন্ত্রীর ভোট ম্যানেজারই তো ওপার থেকে এসে এখানে করে। সুতরাং উনি কেন বিএসএফ কে এই পারমিশনটা দেবেন যে হ্যাঁ ভাই, যে একদম যে 72টা বর্ডার পোস্ট যেখানে ফেন্সিং দরকার সেখানে ফেন্সিংটা দিন? কেন উনি দেননি? কেন জমি দেওয়া হয়নি? এর উত্তর তৃণমূল অনেক চিৎকার করতে পারবে, কিন্তু সদর্থক উত্তর তারা দিতে পারবে না। আচ্ছা, উত্তর নি কৃষ্ণদা রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণমূত্র তৃণমূলের তরফ থেকে। কৃষ্ণদা, বিষয়টা হলো যে এখন বিজেপি বিগত 10-10.5 বছর ধরে এত মিথ্যাচার করেছে যে এখন বিজেপি নিজের মিথ্যাচারের জালে নিজেরাই জড়িয়ে যাচ্ছে। প্রথম কথা বলে রাখি যে এই রিপোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং না ফিকশন ফাইন্ডিং, যাই রিপোর্ট হয়ে থাকুক, সেই রিপোর্টটা আমরা এখনো দেখিনি, তার ভিত্তি কি সেটা এখনো অবধি স্ক্রুটিনি হয়নি, সেটা কোথাও প্রমাণিত হয়। আমি আপনাকে আটকাইনি, আপনি শুনে নিন, আপনি আমাকে দয়া করে বলতে দিন। এতটা সভ্যতা আমি আশা করতে পারি না। না, আপনি ছেড়ে দিন। হাইকোর্টের 3 সদস্যের রিপোর্ট এটাই চলবে কি? এটাই চলবে কি? না না, এটাই চলবে, এই অসম্ভব এটাই চলবে, এটাই চলবে। আপনি তো বললেন জানতে হবে। আরে দর্শকরা জানছে প্রতিনিধি মিথ্যাচারের কথা বলছেন, মিথ্যাচার নিয়ে কথা বলছেন কারা? মানে এই চ্যানেলে অসভ্যতামিটা চলবে কি? 24 ঘন্টা অ্যালাউ করবে অসভ্যতামিটা? গোটা 24 ঘন্টা অ্যালাউ করবে কি এই অসভ্যতামিটা? রাজ্য দেখছে, কোথায় দাঁড়িয়ে আছে জানে তো। 24-এ মানুষ দেখিয়েছে, 21-এ দেখিয়েছে, আবার 26-এ দেখাবে। একদম 21-এ তো দেখিয়েছে। এখন বিষয়টা হলো এই যে মণিরত্নম নাইডু কর্ণাটকায়, এ কি হিন্দু নয়, মহিলাদের গণধর্ষণের সাথে যুক্ত এবং তারপরে তার মুখে একটি বাজে কাজ করেছে বিজেপির নেতা। তাহলে এই যে হিন্দু কারা? যারা পুলওয়ামাতে, যারা পেহেলগামতে মারা গেল, তারা কি হিন্দু ছিল না? এবং কিছুদিন আগে আমার নেত্রী প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে ভোটার কার্ড কিভাবে গুজরাটে বসে, হরিয়ানাতে বসে, উত্তরপ্রদেশে বসে পশ্চিমবাংলার ভোটার হওয়া যায়। এমন ব্যবস্থা বিগত 10 বছরে কেন্দ্র সরকার করেছে। এখন বলছে এখানে নাকি, এখানে তো ভোটার কার্ড হচ্ছে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনস্থ ভোটার কার্ড হয় এবং দেখা যাচ্ছে প্রমাণিত লাখ লাখ পশ্চিমবাংলার ভোটার ইউপিতে বসে, গুজরাটে বসে হয়ে গেছে। নির্বাচন কমিশন, আপনাকে আমি আটকাইনি, আমার সময় দয়া করে বলতে দিন, দয়া করে কারা তৈরি করে, কারা তৈরি করে, কারা করে, তথ্য কে দেয়? আপনার এলাকায় আপনার কারা নতুন ভোটার, জানেন না, আপনি
জানেন না, আপনি জানেন না তো, আপনি জানেন না, আরে মিনিমাম পড়াশোনাটা করে আসবে। আচ্ছা, আমরা বিএসএফ এ ফিরে আসি। আমাদের সাথে আচ্ছা, বিএসএফ এ ফিরে আসি, এখন বিষয়টা হচ্ছে ওনারা ইলেকশন কমিশন মেনে নিয়েছে বিবৃতি, লিখিত বিবৃতি দিয়ে যে হ্যাঁ আমাদের সিস্টেমে গন্ডগোল আছে, এখানে ওখানকার ভোটার হয়ে যাচ্ছে এদিক ওদিকের রাজ্যতে। ইলেকশন কমিশন লিখিত বিবৃতি মানছেন, এখানে বিজেপি চালাচ্ছে। ইলেকশন কমিশন লিখিত দিল, আপনারা কি করে একই মানুষের মধ্যে ডিবেট হয়? নিজে এতক্ষণ ধরে বললো আমার কথা শোনার। আচ্ছা 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 সর্বদী আমি আসবো। আচ্ছা কৃষ্ণদা আচ্ছা না সর্বদী প্লিজ 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 আমি আসবো। এখন বিষয়টা হচ্ছে, আমি তো বললাম এই ভোটার আই কার্ড ওপর থেকে আসছে কি করে। আজকে আমরা তো অভিযোগ করেছি সরাসরি, আসাম থেকে এখানে নিয়ে এসে সার্ভের নাম করে মানুষকে উৎকোচ দিয়ে সার্ভের নাম করে মানুষের তথ্য নেওয়া হচ্ছে, ধরা পড়েছে বিভিন্ন হুগলিতে, আমাদের বাঁকুড়াতে, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে ধরা পড়েছে। এরা কারা? আমরা তো সবাইকে মানুষকে সতর্ক করেছি, আমাদের কর্মীদেরও সতর্ক থাকতে বলেছি, এলাকায় অবধি নজর রাখতে বলেছি। তোমরা কি বলছো এই যে বিষয়টা এর সঙ্গে বিএসএফ ও জড়িয়ে আছে? এক মিনিট বর্ডারটা কে দেখে? বিজেপি অভিযোগ করছে, আমরাও অভিযোগ করছি ইনফিল্ট্রেশন হচ্ছে। তো ইনফিল্ট্রেশনটা আটকাবার দায়িত্ব কার? ফেন্সিং দিচ্ছেন না কেন? আরে কিছু জানেন না, শুনুন না, আবার কথা বলে যাচ্ছে। আপনি জানেন কত সরদ আমি আসবো। আরে বাবা আমি তোমার কাছে আসবো, আসবো। পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্র সরকার ইন্ডো বাংলা বর্ডারে ফেন্সিং এর তথ্য কি দিচ্ছে? তারা বলছে যে যেই জায়গাটা ফেন্সিং নেই তার মধ্যে 200 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আনফেন্সেবল। বলছে টোপোগ্রাফি এমন ল্যান্ডস্লাইড প্রোন এলাকা, এমন ওয়াটার বডি আছে যেখানে ফেন্সিং করতেই পারছি না আমরা। এবং এই টোপোগ্রাফিটা কোথাকার? আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবাংলা। আজকে কেন্দ্র সরকার তথ্য বলছে মানব পাচার, ইন্ডো বাংলা বর্ডার থেকে মানব পাচার সব থেকে বেশি যেই দুটো জেলাতে হচ্ছে চিরাং এবং ধুবড়ি, পশ্চিমবাংলাতে। কোথায় চিরাং? কোন রাজ্য সরকার? কোন ডবল ইঞ্জিনের সরকার? ধুবড়ি কোথায়? তাহলে এই মিথ্যাচারগুলো তারাই তো শেখানো বলি, কিছু জানে না। ইন্ডো বাংলা ফেন্সিং টোটাল কত কিলোমিটার এটাও জানে না, কত কিছু জানে না। এই আবার পশ্চিমবাংলা, আরে কথাটা শুনুন না, সব থেকে বেশি হিউম্যান ট্রাফিকিং হচ্ছে আসামে, আর এখানে পশ্চিমবাংলা নিয়ে চেঁচাচ্ছে। আপনাদের নিজেরা বলছে বাংলা নিয়ে কথা বলবো না, বাংলার বাইরে চলে যাব। ওখানে ম্যানেজ করতে পারছেন না, বাংলা নিয়ে বলবেন কেন? আপনার সরকার আছে, আপনার অপদার্থ সরকার প্রমাণিত হয়েছে। আজকে পাকিস্তান বর্ডার থেকে পেহেলগামটা হচ্ছে 150 কিলোমিটার। অম্লান বদনে জঙ্গিরা ঢুকলো, মানুষ মারলো, হিন্দু মারলো, মুসলমান মারলো, আবার 150 কিলোমিটার চলে পাকিস্তান চলে গেল। হিন্দুদারি মেরেছে। আরে শুনুন না হিন্দুদারি মেরেছে। আরে শুনুন না, এত মানুষকে মেরে আবার 150 কিলোমিটার চলে গেল। বর্ডারে ফেন্সিং ছিল কি ছিল না? কে? পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দেয়নি বলে অমিত শাহ ওখানে ফেন্সিং করতে পারেনি পুলওয়ামাতে। জম্মু কাশ্মীর বর্ডারটা পশ্চিমবঙ্গ সরকার দেখে। নিজেদের ব্যর্থতা, এই যে এতগুলো চোর ধরা পড়ছে, বিজেপির কর্মীরা চোরের সাথে লিপ্ত। একজনকে তো জম্মু কাশ্মীরের আইটি সেলের প্রধান করে রেখেছিল, একজন ধ্রুব সাক্সেনা এমপিতে ইন্ডোরে বিজেপির যুব শাখার নেতা, বিভিন্ন বিজেপির নেতা মন্ত্রীর সাথে ছবি আছে। এই পাকিস্তানের চোরগুলো কারা? বিজেপি যাদের চাষ করছে না কারা? আজকে পেহেলগাঁওতে বলছে টোটাল পেহেলগাঁও অপারেশনের ফান্ডিং হয়েছিল গুজরাটের মুন্দ্রা পোর্টে যে মাদক পাচার হয়েছিল, যে মাদক সামগ্রী আনা হয়েছিল, সেই টাকা বিক্রি করে সেই টাকা দিয়ে পুলওয়ামার ফান্ডিং হয়েছিল। কে বলছে? আমরা বলছি, এনআইএ বলছে, কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনআইএ বলছে। তারপরে বিজেপি নির্লজ্জ ইন্টারন্যাশনাল বর্ডার চোরাচালান, মানুষ পাচার, বিদেশি চর, গুপ্তচর, এই পুরোটা তো নেক্সাস, যার নায়ক নরেন্দ্র মোদী আর অমিত শাহ। নিজেরা সামলাতে পারছেন না, ল্যাজে গোবরে হচ্ছেন। এমন ডঙ্কা বাজালেন 10 বছর ধরে সারা বিশ্বে নরেন্দ্র মোদী গিয়ে 70-80টা দেশে গিয়ে এমন ডঙ্কা বাজালেন যে এখন বিরোধী দলের সাংসদদের নিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হচ্ছে। জানেন না, কিছু জানেন না, সেখানে বলি বলে করছেন। আজকে দেশের আইন, দেশের সংবিধান কি বলছে? যে দেশের অভ্যন্তরীণ যে পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এটার জন্যে
প্রধানত কে দায়ী, কাকে এই দায়িত্ব কেন্দ্র সরকার এবং আমাদের দেশের সংবিধান দিয়েছে? পরিষ্কার বলছে এনআইএ গঠন হয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট অফ 2008। এনআইএ এর ম্যান্ডেটটা কি? NIA is primarily responsible for identifying and countering terrorist sleeper cells across states in India, including combating terrorism-related activities, including the detection and dismantling of sleeper cell across states. It has the authority to conduct searches, seizures, and arrests without state government permission, enabling it to operate nationwide. এটা 2008 সালে এনআইএ কে এই অধিকার দিয়েছে। তারপরে আপনি বাংলাতে, গুজরাটে, উত্তরপ্রদেশে আপনার বর্ডার পার করে এসছে, আপনার বিএসএফ এর ব্যর্থতায় আপনি আটকাতে পারেননি, আপনি ধরতে পারেননি, আপনি ইন্টেলিজেন্স দিতে পারেননি। কথা বলবো কেন? 2008 আমার সরকার ছিল নাকি? আরে আকেরে আইনটা জানেন না কিছু? সরোরি কৃষ্ণানন্দ যেটা বলতে চাইছে, না না সরোরি কৃষ্ণানন্দার যে বক্তব্য, আমি বলছি আমি ধরিয়ে দিচ্ছি, আমি উত্তর কৃষ্ণানন্দার যে বক্তব্য, যদি এনআইএ এর এই ক্ষমতা থেকে থাকে তাহলে আপনাদের যে অভিযোগ পশ্চিমবঙ্গে একাধিক জঙ্গি ঘাঁটি গড়ে উঠছে, তোল্লাই দেওয়া হচ্ছে, তাহলে সেগুলোকে পাকড়াও করা সম্ভবপর হচ্ছে না কেন? যদি বিএসএফ বর্ডারে সজাগ থাকে তাহলে অনুপ্রবেশ হচ্ছে কেন? এটা দেখুন, অসম পুলিশের সাহায্যে আনসারুল্লাহ বাংলার জঙ্গি গোষ্ঠীর 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করবার পর আমরা এটা জানতে পেরেছিলাম পশ্চিমবঙ্গের হরিহরপাড়া, কান্দি সহ একাধিক জায়গার ভোটার রয়েছে। এটা আমরা তারপরে জানতে পেরেছিলাম। কেউ দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার। কেন্দ্র সরকারকে বর্ডার ফেন্সিং এর জন্য জমি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে তৃণমূলকে ভোটার কার্ড বানিয়ে দেন এবং ভোটার তৈরি। এখানে এক জঙ্গির বৌদি তৃণমূলের সব জেলে বসে আছে, একটা ধরতে পারে না। আরে জঙ্গির বৌদি করে চলে যায়, জঙ্গি তো বিজেপি, জঙ্গিদের সাথে তো বিজেপি যুক্ত আছে। বিজেপির লোকেরা ধরা পড়ছে জঙ্গিদের সাথে। হলে জমি তালিব হোসেন কে ছিল? তালিব হোসেন কে ছিল? তালিব হোসেন কে ছিল? ধ্রুব সাক্সেনা কে ছিল? এই যে হরিয়ানাতে 6 জন জঙ্গি ধরা পড়লো, গুজরাটে পরশুদিন ধরা পড়লো, কে ছিল এই জঙ্গি কারা? সাংসদ করে পাঠিয়েছিলেন। এই যে আইয়ুব গুজরাটে ধরা পড়লো, কে? সিমির প্রতিষ্ঠাতা কিছু জানে না। এখানে বলে যাচ্ছে 10 বছর ধরে এই সন্ত্রাসবাদীদের চাষ করেছেন, অপদার্থতার চাষ করেছেন, মোদিকে দিয়ে শুধু ফেস পাউডার মেখে 8000 কোটি টাকা খরচা করে দেশের নিজেদের ব্র্যান্ডিং করেছেন, দেশের ব্র্যান্ডিং না করে এখন বিরোধী দল এমপিদের নিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা হচ্ছে। লজ্জা লাগে না? এত ব্যর্থ অপদার্থ সরকার, অপদার্থ পার্টি, দেশবিরোধী পার্টি একটা, শুধু হিন্দু মুসলমান করে, হিন্দুদেরও করে, মুসলমানদেরও করে। লজ্জা লাগে না? সম্মানের দাঙ্গাকে কে করেছে? রত্নাগিরিতে দাঙ্গা কে করেছে? হ্যাঁ, উত্তরপ্রদেশে মাসের পর মাস দাঙ্গা চলছে, বিহারে চলছে, মহারাষ্ট্রে চলছে, সেটা কে করে? জানেন না কিছু? কিছু অপদার্থ সরকার, প্রত্যেকটা ডাবল ইঞ্জিন সরকার। আমার সময় প্রায় শেষ। মুর্শিদাবাদে 800 পরিবার তারা শরণার্থী শিবিরে ছিল, আমরা লজ্জিত তার জন্য। আজকে মণিপুরে আচ্ছা, অনেক ঝগড়া হয়েছে, এবারে শেষে আমি একটু শেষে কথা শুনি শান্তিপূর্ণভাবে। যদি বিএসএফ নিয়ে এই তরজাটা হতেই থাকে এই সেন্সিটিভ টাইমে, এবং বিশেষ করে আমি বারবার পূর্ণামের ছবি দেখাচ্ছি, বিএসএফ জওয়ান যিনি আজকে ঘরে ফিরে এলেন, আমাদের আজকে একটা অত্যন্ত গর্বের সাফল্যের দিন, কিন্তু এটা একটা সলিউশন আছে। কেন্দ্র রাজ্য একযোগে কাজ না করলে বিএসএফ নিয়ে এই তরজা যদি হতে থাকে তাহলে তো সুরক্ষাতেও প্রশ্ন উঠবে, সীমান্ত পারের যারা বাসিন্দারা তাদের কি হবে? সর্বরীদি, তারপরে আমি কৃষ্ণদার কাছে আসবো। না, দেখুন, সুরক্ষার প্রশ্ন আমি তো শুরুতেই বললাম ওই জন্য যে বিএসএফ এর প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর যে বিরোধিতা, সেটা দেশ বিরোধিতার একটা অংশ। উনি কিছুতেই চান না প্রপার ফেন্সিং হোক, তার কারণ ওপার থেকে এসে ওনার ভোটাররা এখানে ভোট দিয়ে ওনাকে জেতান। ফলে বারংবার যত চিৎকারই তৃণমূলের প্রতিনিধি করুক, আমরা জানি যে জঙ্গি সংগঠনগুলোকে মদত করা হয়। জঙ্গিদের পিসির বাড়ি এই পশ্চিমবঙ্গ, এবং যত রকম জঙ্গি কাজকর্ম ঘাঁটি হয়ে উঠছে এই পশ্চিমবঙ্গ, মদত করছে রাজ্য সরকার। এবং এই নিয়ে যতবার চেষ্টা করা হচ্ছে, যতবার বিএসএফ এর চিঠি যাচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু কিছুতেই বিএসএফ এর সঙ্গে স্বতঃস্ফূর্ত আলোচনা করে তার যে প্রপার ফেন্সিং করা, তার যে ব্যবস্থাগুলো করা, সেইটাতে তারা নারাজ। উত্তর নেই।
দেখো, আমি তো আবার বললাম, সেই শেখানো বুলি, সেই পুনরায় ওই মিথ্যাচারগুলি আবার করতে হলো, নতুন কোনো তথ্য নেই। উকিল বর্মন কুচবিহার থেকে তুলে নিয়ে চলে গেল বাংলাদেশ, বিএসএফ আটকাতে পারেনি কেন? আমাদের নাগরিক, কুচবিহারের হিন্দু রাজবংশী, তাকে তুলে নিয়ে চলে গেল, আর বিএসএফ কি করছিল? নখ খাচ্ছিল। আজকে গুজরাট বর্ডার টপকে যে টেররিস্টরা ঢুকছে, কাশ্মীর বর্ডার টপকে টেররিস্টরা ঢুকছে, বিএসএফ যদি শুধু পশ্চিমবাংলাতেই ব্যর্থ হয়, তাহলে ওই বর্ডারগুলোতে পশ্চিমবঙ্গ সরকার নেই, তৃণমূল সরকার নেই, ওখানে ব্যর্থতা কার জন্য? আজকে মণিপুরে ইন্ডো বার্মা বর্ডারে ব্যর্থতা কার জন্য? টেররিজম একটা অসুখ। ও অসুখ, তাহলে এখানে অসুখ নয়, এখানে অসুখ নয়, এই অসুখটা হচ্ছে বিজেপিটাও অসুখ। টেররিজমের সাথে বিজেপি আমার কথাতেই কথা বললো, আমার কথাতেই কথা বললো। দেশের প্রধানমন্ত্রী সোচ্চার নয়, সোচ্চার নয়। ভারতবর্ষ হ্যাঁ, সন্ত্রাস জন্য বাংলাদেশের ক্ষেত্রে কোথায় যায়? বাংলাদেশকে জলকে দিচ্ছে, বাংলাদেশকে জমিকে দিয়েছে। শুনে নাও, এই বাংলাদেশ বলছে তো এই বিএসএফ কে জমি দেওয়া নিয়ে বলছে। 2015 সালে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতের জন্য 2015 সালে ইন্ডো বাংলা বর্ডার এগ্রিমেন্টের মাধ্যমে বাংলাদেশকে উদ্বৃত্ত 10,000 একর জমি দিয়েছে মোদী সরকার। আবার পুনরায় 2024 সালে অক্টোবর মাসে, মাইন্ড ইট, হাসিনা গভর্নমেন্ট অগস্ট মাসে চলে গেছে ইউনুস, যাকে আমরা বলছি যে সে ভারতের শত্রু, সেই ইউনুস সরকার আসার পর পুনরায় নদিয়া জেলার 400 একর জমি পুনরায় বাংলাদেশকে দিয়েছে কেন্দ্র সরকার। আর এরা বলছে নাকি বিএসএফ পোস্ট করতে পারছে না, বর্ডার ম্যানেজমেন্ট করতে পারছে জমির অভাবে। এদিকে বাংলার জমিগুলো প্লেটে সাজিয়ে সাজিয়ে বাংলাদেশকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই মিথ্যাচারগুলো অমিত শাহ দিয়েছে কিনা বলুক? অমিত শাহ এখানে এসেছিল, মিটিং করেছে কিনা? 400 একর 10,000 একর এগুলো বাংলা জমি দেবে, এর মাঝখানে ঢুকছেন কেন? এই জমিটা কার জমি? এই জমিটা কার জমি? 10,000 একর 400 একর কার জমি? রাজ্য সরকার জমি দেবে। বিএসএফ এর কাছে, কেন্দ্র সরকারের কাছে যথাযথ জমি আছে। এরা শুধু অজুহাত, এইগুলো অজুহাত, এইগুলো অজুহাত, মিথ্যা অজুহাত, এগুলো মিথ্যা অজুহাত, মিথ্যা অজুহাত, এইগুলো আপনারা অনিশ্চিত করবেন, তার কারণ আপনাদের মিথ্যা অজুহাত। বাংলাদেশকে পশ্চিমবাংলার জমি দিয়েছে এরা। আপনারা জানেন যে ওইখান থেকে বাংলাদেশকে পশ্চিমবাংলার জমি দিয়েছে, জেতান। নদিয়া জেলার জমি দিয়েছে 400 একর 2024 2015 10,000 একর উদ্বৃত্ত জমি বাংলাদেশকে দিচ্ছে। এখন জল দেওয়ার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী আটকে দিয়েছে। বাংলাদেশকে তিস্তার জল দেওয়ার চেষ্টা করছে এরা। বাংলাদেশের পশ্চিমবাংলার চাষিদেরকে শুকিয়ে বাংলাদেশকে জল দেওয়ার চেষ্টা করছে। ইয়ে থেকে আপনাদের যারা সন্ত্রাসটাকে চালিয়েছে, এই তো মোদি আর অমিত শাহ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আপনাদের কাউন্সিলর, আমাদের কাউন্সিলর, আপনাদের কাউন্সিলর মেহবুব আলম দাঁড়িয়ে থেকে সন্ত্রাস করছে, রিপোর্ট দিচ্ছে হাইকোর্ট। বিজেপি রিপোর্ট দিচ্ছে না, হাইকোর্টের 3 সদস্যের রিপোর্ট, হাইকোর্টের 3 সদস্যের রিপোর্ট, কোন রিপোর্ট আসেনি। কে আপনাকে কে দেখাবে? তৃণমূলের পার্টি অফিসে যাবে রিপোর্টটা, দুটো ডেটা নিয়ে মিথ্যাচার করছে। পার্টি অফিসে যাবে রিপোর্ট, সন্দেশখালীতে এইভাবে রিপোর্টের মিথ্যাচার হয়েছিল, সন্দেশখালীতে এইভাবে রিপোর্ট নিয়ে মিথ্যাচার করেছিল। সাধারণ মানুষের ভুল বুঝিয়ে তাদের সাদা কাগজে সই নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল। করেছেন আর না, এবার থেমে যান। অনেক মিথ্যাচার করেছেন, গোটা রাজ্যটাকে সন্দেশখালীতে সাদা কাগজের রিপোর্ট এইভাবে হয়েছিল। আমার সময় একদম শেষ, মুখে দাঁড় করিয়ে দিয়েছেন, গলাবাজি করে হবে না। সন্দেশ আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। কৃষাণু দাস, সর্বরীতি দুজনকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা অন্তত চাইব এই ঝামেলা শেষ হোক, সুরক্ষিত থাকুক আমাদের সীমান্ত। বিরাশি বিরতি পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।